রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তাসনিমে জান্নাত অর্থী এবং আমি সানজিদা ইসলাম। শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। সরকারের আশ্বাস আর ঘোষণার বাস্তবায়ন নেই রাজধানীর বাজারগুলোতে। 30 টাকা দাম বেঁধে দিল প্রতি কেজি আলু কিনতে এখনো ভোক্তাকে গুনতে হচ্ছে 50 টাকা। কেবল আলু নয়, বেশিরভাগ শাকসবজি বিক্রি হচ্ছে 60 থেকে 100 টাকা কেজি দরে। ফলে চরম বিপাকে পড়েছেন নিম্নবিত্ত, মধ্যবিত্ত সহ সব শ্রেণীর ক্রেতারা। ভোক্তা সংগঠন ক্যাব বলছে, বাজার নিয়ন্ত্রণে সরকারের কৌশল কাজে আসেনি। বিশ্লেষকদের পরামর্শ ওএমএস জোরালো করার পাশাপাশি সামাজিক সুরক্ষায় ভর্তুকি আরও বাড়ানোর। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। একদিকে করোনার হানা, অন্যদিকে গত 3 মাসেরও বেশি সময় ধরে লাগামহীন নিত্যপণ্যের বাজার। রাজধানীর অন্যতম পাইকারি বাজার কারওয়ান বাজারেই 1 কেজি কাঁচা লঙ্কা কিনতে গুনতে হচ্ছে 200 টাকা, আর সব রকম সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 100 টাকা কেজি। অন্যদিকে সরকার দাম বেঁধে দিলেও পাইকারি আড়তে আলু বিক্রি হচ্ছে 42 থেকে 44 টাকায়, আর খুচরা বাজারে তা এখনও 50 টাকা কেজি। সরকারি বিপণন সংস্থা টিসিবির হিসাবেই বছর ব্যবধানে আলুর দাম বেড়েছে 100%-এরও বেশি। অনেকেই ধার দেনা করে, আবার অনেকেই সঞ্চয় ভেঙে সংসার চালাচ্ছেন এই করোনাকালে। অথচ বাস্তবতা হলো, গরিব, মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত সব শ্রেণীর ভোক্তারাই বিপাকে পড়ছেন বাজারে এসে। সাধারণ মানুষের নাগালের আসলে বাইরে। আমি কয়েকটা সবজি কিনছি 500-600 টাকা লাগছে, দুইজন মানুষ। সাধারণ মানুষ তো আসলে জিডিপি কি সেটা বোঝে না। তাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিস তারা চায় যে সেগুলো তাদের ক্ষমতার ভিতরে থাকুক। আমাদের কোনো নাই যে আমরা এখন বার্গেনিং করব, যা বলে তা দিয়ে আমরা কিনতে হয়, নিতে হয়। আমার বয়স 65, এই পর্যন্ত আমি 50 টাকা কেজি আলু দেখিনি। বিক্রেতারা বলছেন, বন্যা এবং অতিবৃষ্টির কারণেই গত কয়েক মাস ধরে সবজির বাজারে এমন দুরবস্থা। একে একে যদি একটা কৃষক 2-3 বার মার খায়, তো ফসল যদি না পায় তাহলে মালটা আসবে কই থেকে? মেন মূলত কাহিনী হয়েছে ওই জায়গায়। যেই ডিস্ট্রিক্টে থেকে বেশিরভাগ সবজিগুলো আসে, ওই ডিস্ট্রিক্টে মানে আপনার হলো বন্যা। আমরা যখন কিনতে পারতেছি না, ব্যস্ত আছি, আমরা দৈনিক কিনতেছি, দৈনিক ব্যস্ত আছি। পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক জরিপ বলছে, করোনাকালে 68% পরিবার আর্থিক সংকটে পড়েছেন, যেখানে সঞ্চয় ভেঙে সংসার চালাতে হয়েছে 46% পরিবারকে। এছাড়াও দেশের 84% দিনমজুর শ্রমিকরা আর্থিক সংকটে আছেন। বিশ্লেষকরা বলছেন, সরকারের ভর্তুকি বাড়িয়ে খোলা বাজারে সরবরাহ নিশ্চিত করার। বাজারে সরকার ব্যবসায়ীদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে যেভাবে ব্যবসায়ীরা বা সরকারকে আশ্বাস দিয়েছিলেন, সেভাবে কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে না। ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অনেকে পুঁজি ভাঙতেছে পর্যন্ত ওই ভোক্তারা। আলু এবং ধানের যে উৎপাদন, সেই উৎপাদনের তথ্যগুলো একটু যাচাই বাছাই করা দরকার, যে আসলে আমাদের কী পরিমাণ উৎপন্ন হয়, সেইভাবে যাতে পরিকল্পনাগুলো ভবিষ্যতে গ্রহণ করা হয়। এই অস্থিরতাকে নিয়ন্ত্রণ করার জন্য সরকারের খুব দ্রুতই ওএমএস কার্যক্রম সহ ফুড সেফটি নেটওয়ার্কে বিতরণটা আরও জোরদার করতে হবে। অন্যদিকে এখনও খুচরা বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকায়। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশের সহ সভাপতি এমএস সিদ্দিকী। এমএস সিদ্দিকী, আপনাকে স্বাগত জানাচ্ছি। মানুষের নাগালের বাইরে এখন নিত্যপণ্য, কেন এই অবস্থা আর কিভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব? এটা তো কিছুটা বোঝা যাচ্ছে যে লম্বা সময় ধরে বৃষ্টি এবং বন্যার কারণে একটা ফসল ক্ষতি হওয়ার সম্ভাবনাটা প্রচুর। এই ব্যাপারটা স্ক্রুটিনি করা দরকার। এগ্রিকালচার ডিপার্টমেন্ট ওই রেসপেক্টিভ জেলাগুলোতে এগ্রিকালচার ডিপার্টমেন্টের মতামতটা যদি আপনারা নিতে পারতেন তাহলে ব্যাপারটা স্পষ্ট হতো। আরেকটু বলা হচ্ছে যে আমরা সবসময় বলি যে বাজারের নিয়ন্ত্রণ রাখা, এই কাঁচা বাজারটা নিয়ন্ত্রণ কিভাবে রাখে এই ব্যাপারে অনেক কনফিউশন আছে। আবার সাবসিডির কথা বলা হচ্ছে, কাকে সাবসিডি দেওয়া হবে? এটা তো একটা সাপ্লাই চেইনটা, যেটা গ্রাম রুরাল সাপ্লাই চেইন, যেটা কৃষক থেকে ফাড়িয়া বা দাদনকারী, তারপর হোলসেলার, ট্রান্সপোর্টের সঙ্গে বাংলাদেশের ঢাকা শহরে আসে। এখানটা কোথায় যে সাবসিডি দেওয়া যাবে, কিভাবে এটা ইমপ্লিমেন্ট করা যাবে, এটা কিন্তু আসলে স্পষ্ট কোনো ধারণা কারণ নেই। এটা হতে পারে যে আমরা সাবসিডি দেওয়ার চেয়ে আমরা যদি মনে করি যে কৃষকদেরকে যদি ফান্ডিং করা যেত, ওরা যদি তাদের ধরে রাখার ফসল ধরে রাখার যে সুবিধা, যেমন আলু যদি তারা নিজেরা ডাইরেক্ট কোল্ড স্টোরেজে রাখতো, ব্যবসায়ীদেরকে না দিয়ে, হোলসেলারদেরকে না দিয়ে, তাহলে প্রাইসটা ফেয়ার প্রাইস হয়তো পাওয়া যেত। এই ধরনের কিছু সাপ্লাই চেইনের রিফর্ম দরকার। এটা এককভাবে কোন সরকারের আসলে প্রথমে একটা সমন্বিত পরিকল্পনা দরকার, যে কিভাবে আমরা কাঁচা বাজারটায়, কিচেন মার্কেটটাকে নিয়ন্ত্রণে রাখবো।
এই সাপ্লাই চেইনটাতে অ্যাড্রেস করা দরকার। কোথাও লোন দিতে হবে, কোথাও সাবসিডি দিতে হবে, কোথাও ইন্স্যুরেন্সের ব্যবস্থা করতে হবে কৃষকদের ফসলের। এইভাবে পরিকল্পিতভাবে যদি টোটাল সাপ্লাই চেইনটাকে ফসল উৎপাদন থেকে শুরু করে ঢাকা শহর আসা পর্যন্ত যদি এটাকে নিয়ন্ত্রণের ভিতরে রাখা যায় এবং ক্লোজ মনিটরিং করা যায়, এবং এটা করা সম্ভব সমন্বিতভাবে এগ্রিকালচার ডিপার্টমেন্ট এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে। এছাড়াও আরেকটা অল্টারনেট প্রপোজাল আমি দিতে চাই। বাংলাদেশের অনেকগুলো বড় সরকারি প্রতিষ্ঠান প্রচুর তরি তরকারি কেনে, যেমন ধরেন সামরিক বাহিনীর অথবা পুলিশ বাহিনীর বা বিডিআর এর। এনাদেরকে টেন্ডারের মাধ্যমে, এরা সাপ্লাইয়ের মাধ্যমে তরি তরকারি গুলো কেনেন। এরা আবার ওপেন মার্কেট থেকে, হোলসেল মার্কেট, কারওয়ান বাজার থেকে কিনে ওদেরকে সাপ্লাই দেন। কিন্তু ওদের তো সক্ষমতা আছে, সেনাবাহিনী বা পুলিশের তো সক্ষমতা আছে। ওরা কি এক স্টেপ বাদ দিয়ে ডাইরেক্টলি কৃষকের কাছ থেকে ফসল কেনার একটা ব্যবস্থা করতে পারে না? এই ধরনের যদি হয়, কৃষকরাও একটু বেশি টাকা পাবে এবং আমাদের দেশের সরকারি প্রতিষ্ঠানগুলো কম দামে কিনতে পারবে। এইভাবে আসলে পর্যায়ক্রমে সাপ্লাই চেইনের উপর একটা নিয়ন্ত্রণ আনা না গেলে আমরা যত আলোচনাই করি, যত কিছু করি, এটাকে আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো না। MS সিদ্দিকী, আপনাকে ধন্যবাদ। দর্শক, নিত্যপণ্যের দাম এখন নাগালের বাইরে, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের সহসভাপতি MS সিদ্দিকী। অপুষ্টির হার কমিয়ে আনার ক্ষেত্রে ধারাবাহিক উন্নতি অব্যাহত থাকায় ক্ষুধা মুক্তির লড়াইয়ে গত এক বছরে বড় অগ্রগতি হয়েছে বাংলাদেশের। ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট শুক্রবার চলতি বছরের যে বিশ্ব ক্ষুধা সূচক প্রকাশ করেছে, তাতে 107টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান উঠে এসেছে 75তম। গেল বছর এই সূচকে 117টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল 88তম। তার আগের 3 বছর বাংলাদেশের অবস্থান ছিল যথাক্রমে 86, 88 ও 90 নম্বরে। কেবল সূচকের অবস্থানে অগ্রগতি নয়, যে 4 মাপকাঠিতে বিচার করে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স করা হয়, তার সবগুলোতেই গেলবারের তুলনায় বাংলাদেশ এগিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খাদ্যের পর পুষ্টি নিরাপত্তা অর্জন করতে চায় সরকার, যাতে একটি মানুষও পুষ্টিহীন না থাকে। তিনি বলেছেন, খাদ্য সংকট থেকে দেশকে খাদ্যে উন্নত করেছে আওয়ামী লীগ। সকালে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন তানজিল মেহেদী। করোনা ঝুঁকির মুখে এবার সমন্বিত প্রচেষ্টায় ধান উঠেছে কৃষকের ঘরে। বন্যা দুর্যোগের মধ্যেও চাল উৎপাদন হয়েছে চাহিদা মাফিক। বৈশ্বিক সংকটেও খাদ্য ঘাটতিতে পড়েনি বাংলাদেশ। শুক্রবার বিশ্ব খাদ্য দিবসে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে উঠে আসে এসব প্রসঙ্গ। কৃষি মন্ত্রণালয় ও জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের এই আন্তর্জাতিক আয়োজনে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, কৃষিকে যান্ত্রিকীকরণে কাজ করছে সরকার। কৃষকদের জন্য নিশ্চিত করা হচ্ছে প্রযুক্তি সেবা। তাই দেশ এখন খাদ্যে উদ্বৃত্ত। আমরা খাদ্য নিরাপত্তার সাথে সাথে পুষ্টি নিরাপত্তার দিকেও বিশেষ দৃষ্টি দিয়েছি। সে কারণে আজকে মৎস্য উৎপাদন, মাছ, মাংস, ডিম, তরি, তরকারি, সবজি সব কিছু যাতে উৎপাদন বৃদ্ধি পায়, তার জন্য গবেষণা করে আমরা সেই উৎপাদন বৃদ্ধি করে তার জন্য মানুষের ক্রয় ক্ষমতার আওতার মধ্যে থাকে, সে ব্যাপারে আমরা নিশ্চয়তা দিচ্ছি। সরকার প্রধান বলেন, করোনায় কৃষিসহ সব খাতে প্রণোদনার ফলে সংকট ঘনীভূত হয়নি। দেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে খাবার দেওয়ার কর্মসূচি অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি। এই প্রণোদনা প্যাকেজ আমরা যে ঘোষণা দিয়েছি, তার মধ্যে আমাদের কৃষকরাই সবচেয়ে বেশি সুবিধা আমরা তাদেরকে দিয়ে যাচ্ছি, যাতে করে তারা তাদের কাজগুলি ভালোভাবে চালাতে পারে। দেশের মানুষের যে কোনো পরিস্থিতি মোকাবিলার সামর্থ্য রয়েছে বলেও আন্তর্জাতিক সেমিনারে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। পরিস্থিতি মোকাবেলা করার মতো ক্ষমতা রাখে। তানজিল মেহেদী, নিউজ 24, ঢাকা। ঢাকা 5 উপনির্বাচনে ভোট কাল।
এ উপলক্ষে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল থেকে দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে যাত্রাবাড়ি ডেমরার বিভিন্ন কেন্দ্রে মালামাল নিয়ে যান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। নির্বাচনী কর্মকর্তারা জানান 187 কেন্দ্রে অনুষ্ঠিত হবে উপনির্বাচনের ভোট। নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে 14 নির্বাহী হাকিম দায়িত্ব পালন করবেন। থাকবে র্যাব, বিজিবির সতর্ক পাহারা। ভোটের সময় ইভিএম মেশিনে কোনো গোলযোগ তৈরি হলে অতিরিক্ত ইভিএম মেশিন ব্যবহার করা হবে। এই উপনির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন আওয়ামী লীগের কাজী মনিরুল ইসলাম ও বিএনপির সালাউদ্দিন আহমেদ। বর্তমান ও ভবিষ্যৎ গ্রাহকদের বদলে যাওয়া চিন্তাধারার সাথে তাল মিলিয়ে চলতেই বদলে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্কিন কেয়ার ব্র্যান্ড ফেয়ার অ্যান্ড লাভলি। এখন থেকে ফেয়ার অ্যান্ড লাভলির নতুন নাম গ্লো অ্যান্ড লাভলি। 2019 সাল থেকে ব্র্যান্ডটি উজ্জ্বলতার পাশাপাশি সামগ্রিক গ্লো নিয়ে কথা বলা শুরু করে। ত্বককে রেডিয়েন্ট করার পাশাপাশি গ্লো বলতে ব্র্যান্ডটি বাংলাদেশের নারীদের স্বপ্ন পূরণের পথে বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাসকেও বোঝায়। ব্র্যান্ড হিসেবে ফেয়ার অ্যান্ড লাভলি সবসময় নারীর সাহস, প্রত্যয় ও আত্মবিশ্বাসকে অনুপ্রেরণা দিয়ে আসছে। নতুন নামের সাথে এই অনুপ্রেরণাকে আরও বৃহৎ পরিসরে এগিয়ে নিয়ে যাচ্ছে গ্লো অ্যান্ড লাভলি। ফেয়ার অ্যান্ড লাভলির নতুন নাম এখন গ্লো অ্যান্ড লাভলি। ফেয়ার অ্যান্ড লাভলি এখন গ্লো অ্যান্ড লাভলি কেন? কারণ এখন শুধু উজ্জ্বলতাই নয়, পাওয়া যাবে এইচডি গ্লো। এলো গ্লো অ্যান্ড লাভলি। এর মাল্টিভিটামিন ত্বকের গভীরে প্রবেশ করে ডার্ক স্পটস কমায় আর দেয় দারুণ গ্লো। নতুন পরিচয়ের গ্লো, গ্লো অ্যান্ড লাভলি। যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের 4 যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 জন। শুক্রবার বিকেলে অভয়নগরের নওয়াপাড়ায় ভৈরব ব্রিজের কাছে একটি রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভৈরব ব্রিজ থেকে নেমে একটি প্রাইভেট কার যশোর খুলনা মহাসড়কের দিকে যাওয়ার সময় মহানন্দা এক্সপ্রেসের সাথে সংঘর্ষ হয়। এতে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন 2 জন। আহত অপর 3 জনকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেলে নেওয়া হয়। এদের মধ্যে এক শিশু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আরও একজন খুলনায় মারা যান। নিহতদের বাড়ি নড়াইলে। অভয়নগরে তারা চিকিৎসকের কাছে যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ। সিলেটে পুলিশি নির্যাতনে রায়হান হত্যার ঘটনায় এখনো খুব কমেনি। প্রতিদিনই প্রতিবাদ বিক্ষোভে উত্তাল হয়ে উঠছে নগরী। শুক্রবার বেশ কিছু সংগঠন নানা কর্মসূচিতে প্রতিবাদ জানায় এই হত্যাকাণ্ডের। রায়হান হত্যার পাশাপাশি এসব কর্মসূচিতে উঠে আসে নানা সময়ে ঘটে যাওয়া অস্বাভাবিক ঘটনার চিত্র। সৈয়দ রাসেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এই চিত্র শুক্রবার দুপুরের। নগরীর গুরুত্বপূর্ণ সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন নিহত রায়হানের এলাকার মানুষ। এ সময় রায়হান হত্যার বিচার এবং অভিযুক্ত এসআই আকবর হোসেন ভূঁইয়াকে দ্রুত গ্রেফতারের দাবি জানান বিক্ষোভকারীরা। শুধু রায়হানের এলাকাবাসী নন, সিলেটের সব স্তরের মানুষ এখন এই হত্যার প্রতিবাদে মুখর। ভার্চুয়াল জগৎ থেকে তারা এখন রাজপথে। জুমার নামাজের পর হত্যার প্রতিবাদে সড়কে মিছিল করে বেশ কয়েকটি সংগঠন। হত্যার প্রতিবাদের মূল কেন্দ্রস্থল হয়ে উঠেছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার। বেশ কয়েকটি সাংস্কৃতিক সংগঠন শুক্রবার সেখানে মানববন্ধনের আয়োজন করে। দেশব্যাপী ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা তুলে ধরতে বিকেলে শহীদ মিনারের মুক্ত মঞ্চে প্রতিবাদ করেন চিত্রশিল্পীরা। কর্মসূচির নাম দেয়া হয় রং তুলিতে দুষ্কাল। আয়োজকরা জানান, এই কর্মসূচিতে আঁকা ছবি প্রদর্শিত হবে পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশব্যাপী ধর্ষণ, যৌন হয়রানি, নারী সহিংসতার ঘটনা এবং বিচারহীনতার সংস্কৃতির প্রতিবাদে ঢাকা থেকে রওনা হওয়া লং মার্চ এখন কুমিল্লায় অবস্থান করছে। শুক্রবার বিকেলে নোয়াখালী অভিমুখী লং মার্চ কুমিল্লায় পৌঁছায়। শহরের টাউন হলে একটি সমাবেশ করে আয়োজনকারীরা। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কুমিল্লা জেলা সভাপতি তানভীর আলম। এর আগে শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জে সমাবেশ করা হয়। শনিবার ফেনী হয়ে নোয়াখালী পৌঁছানোর কথা রয়েছে এই কর্মসূচি। সকালে রাজধানীর শাহবাগ থেকে এই লং মার্চ শুরু হয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ধর্ষণের আইন কার্যকর ও নৈতিক শিক্ষা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটের সামনে বিক্ষোভ করে তারা। সারা দেশে নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধে সরকারের পক্ষ থেকে
আইন সংশোধনকে স্বাগত জানায় তারা। ধর্ষণের ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তি দাবি করা হয়। দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণেরও দাবি জানান সংগঠনটির নেতারা। মেগা স্যাটেলাইট সিটি লিমিটেড নামের এক MLM প্রতিষ্ঠান 12,000 গ্রাহকের কাছ থেকে প্রায় 300 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এই চক্রের 5 প্রতারককে গ্রেপ্তার করেছে PBI ঢাকা মেট্রো দক্ষিণ। বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের এক অফিস থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সংস্থাটি বলছে মূল হোতা সহ এখনো পলাতক রয়েছে 9 জন। ভুক্তভোগীরা জানান প্রতি লাখে 6,000 টাকা মুনাফা আর 1 বছর পর ওই 1 লাখ টাকায় নারায়ণগঞ্জে জমি দেওয়ার কথা বলে টাকা নিত প্রতিষ্ঠানটি। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। MLM প্রতিষ্ঠান মেগা স্যাটেলাইট সিটি লিমিটেডের ডিরেক্টর সহ 5 প্রতারক গ্রেফতার হয়েছে এমন সংবাদ পেয়ে এভাবেই ভুক্তভোগী গ্রাহকরা ভিড় করেন বনশ্রী PBI অফিসের সামনে। ভুক্তভোগীরা জানান প্রতিষ্ঠানটি প্রতি লাখে 6,000 টাকা মুনাফা দিবে বলে আমানত সংগ্রহ করত। আর নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় তাদের অনেক জমি আছে, যেখান থেকে প্রতি লাখ টাকায় জমি দেওয়ার আশ্বাস দিয়ে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। যে হাসিবুল ইসলাম জয় এ নামে মাত্র জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা, আসলে এ একটা প্রতারক। এখানে প্রতিষ্ঠান খুলে আমাদের আজকে গরিবের কোটি কোটি টাকা যার যতটুকু সম্বল ছিল সমস্ত সম্বল এখানে ছেড়ে দিয়েছে। তোরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার দিছিস, দেখি মন্ত্রী কিভাবে তোদের টাকা দেয়, যা শেখ হাসিনার কাছে যা। পুলিশ বলছে প্রতিষ্ঠার পর থেকে 4 বার নাম পরিবর্তন করেছে প্রতিষ্ঠানটি। মূলত এই চক্রের টার্গেট ছিল অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। চক্রটি প্রায় 12,000 লোকের কাছ থেকে 300 কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করলেও টাকার পরিমাণ আরও বাড়বে। আমরা বিভিন্ন টেকনোলজি ইউজ করে তার লোকেশনগুলো আমরা পাচ্ছি, বাট ফিজিক্যালি গেলে আমরা ধরতে পারছি না। সে মেসেজটা কোনোভাবে পেয়ে গিয়েছে এবং সে মানে আনস্টেবল, কোথাও স্টে করছে না। টাকা পাচার হয়েছে কিনা এটা আমরা পরবর্তী তদন্ততে আসবে, আমরা এটা নিয়ে আসবো যে টাকাগুলো কোথায় গিয়েছে, সে কিভাবে টাকাগুলো এখান থেকে সরিয়েছে বা কোথাও পাচার হয়েছে কিনা। এই শত শত কোটি টাকা কোথায় রয়েছে, বিদেশে পাচার রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া মূল আসামি সহ কাদের মদদে এরা প্রতারণা করেছে তাদের ধরতে অভিযান অব্যাহত আছে বলেও জানিয়েছে PBI। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। আগামী বছরের জুনে খুলে দেওয়া হচ্ছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের বাবুবাজার অংশ। একেবারেই শেষ দিকে প্রকল্পের কাজ, তবে বাকি কাজটুকুর জন্যই দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীসহ এলাকাবাসী। সড়ক ও জনপথ অধিদপ্তর বলছে আর কোনো জটিলতা নেই। এক্সপ্রেসওয়ে খুলতে সময় লাগবে আরও 8 মাস, আর তখন বাবুবাজার কেরানীগঞ্জ থেকে মাওয়া যেতে সময় লাগবে মাত্র আধা ঘন্টা। কেরানীগঞ্জ ঘুরে এসে বাকিটা জানাচ্ছেন প্লাবন রহমান, ছবি তুলেছেন মেহেদি হাসান সুমন। ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়ে, যার সুবিধা নিয়ে এখন দ্রুত গতিতে অল্প সময়ে যাতায়াত সম্ভব ঢাকা থেকে মাওয়া। রাজধানী থেকে সেই স্বস্তি শুধুমাত্র পোস্তগোলা ব্রিজ হয়ে। দরজা খুলছে বাবুবাজার হয়ে রাজধানীতে দ্রুত যাতায়াতের। মাওয়া থেকে ঢাকা অভিমুখে এই এক্সপ্রেসওয়ে যাচ্ছে সরকারের ঝিলমিল প্রকল্প ঘেঁষে কেরানীগঞ্জের তেঘুরিয়া হয়ে বাবুবাজার পর্যন্ত, যা পুরোপুরি শেষ হলে কেরানীগঞ্জ কদমতলী হয়ে সুযোগ সৃষ্টি হবে কম সময়ে রাজধানীতে যাতায়াতের। তবে এখনো পুরোপুরি শেষ না হওয়ায় বাকি অংশে দুর্ভোগে সংশ্লিষ্ট যাত্রী এলাকাবাসী। কদমতলীর ঠিক আগে এভাবেই প্রায় বছরখানেক ঝুলছে এই এক্সপ্রেসওয়ে। নিচের সড়কের বেহাল দশায় নাভিশ্বাস উঠছে যাত্রীদের। এনে আধা ঘন্টায় লেগে যায় সময় এই ভাঙাচুরের কারণে। রাস্তা যত উন্নত ততই খারাপ হয়, রাস্তার ভালো কন্ডিশন নাই। আমরা যে কষ্টগুলো করতেছি এক করে বুঝাই বলা যাবে না। 3 বছর খারাপ, এই যে ব্রিজটা যে ভোগান্তি, আমাদের খুব খারাপ অবস্থা। তবে শেষ হয়ে আসছে দুর্ভোগের দিন, আর মাত্র 8 মাস। সুভাড্ডা খালের ওপর এই ব্রিজ নির্মাণটাই বাকি, আর তা বাস্তবায়িত হলে আগামী জুনেই যানবাহনের জন্য খুলে দেওয়া হবে ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়ের দ্বিতীয় অংশ। সড়ক ও জনপথ অধিদপ্তরের এই প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনী। চুনকুটিয়া থেকে যে তেঘুরিয়া যে এরিয়াটা, সেই এরিয়াটার কাজ চলমান আছে। এটা একটা লিংক সড়ক যেটা বাবুবাজার সেতুতে গিয়ে শেষ হয়েছে। এখানে একটা সুভাড্ডা খালে একটা খাল আছে, সেখানে সেতুর ডিজাইন পরিবর্তনের কারণে এইটার কাজ বিলম্ব হচ্ছে। আশা করি আমরা এই কাজটা আগামী জুন মাসের মধ্যে আমাদের সমাপ্ত হবে।
এক্সপ্রেসওয়ের সবগুলো অংশের বাস্তবায়ন শেষে ঢাকার মোহাম্মদপুর, বাবুবাজার সহ আশপাশের অঞ্চলের সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে। উন্নয়ন কর্মকাণ্ডে আপত্তি নেই কারোরই, বরং এসবকে সাধুবাদে জানাচ্ছেন সাধারণ মানুষ। তবে তা বাস্তবায়ন করতে গিয়ে দিনের পর দিন অসহনীয় দুর্ভোগের শিকার হতে হচ্ছে সংশ্লিষ্ট পথের হাজার হাজার কিংবা লাখ লাখ যাত্রীর। আর তাই সব প্রকল্প দ্রুত সময় মতো শেষ করার তাগিদ দিচ্ছেন ভুক্তভোগীরা। প্লাবন রহমান, নিউজ 24, কদমতলী, কেরানীগঞ্জ। রাত 10টার সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি। ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন রাত 10টার সংবাদ। আবারও আলোচনায় রাজধানীর খাল দখলমুক্তকরণ ও জলাবদ্ধতা নিরসন প্রসঙ্গ। খাল উদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে দায়িত্ব চাইল সিটি কর্পোরেশন। টানা 10 বছরের পর নতুন করে 3 বছরের দায়িত্ব পাওয়া ওয়াসার এমডি তাকসিম এ খানও মনে করেন ঢাকার সমস্যা নিরসনে একক ক্ষমতা দরকার সিটি কর্পোরেশনের। পরিস্থিতিতে নগরবিদরা বলছেন, কোনো একক সংগঠন নয়, নগরবাসীর স্থায়ী এই সমস্যার সমাধানে সেবা সংস্থাগুলোর সমন্বয়ের কোনো বিকল্প নেই। আরও জানাচ্ছেন সজল দাস। টিভি, ফ্রিজ, বিছানার তোষক সহ দৈনন্দিন ব্যবহারের নানা সরঞ্জাম সবই মিলবে এখানে। না, কোনো সুপার শপ নয়। কদিন আগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের খাল পরিষ্কার অভিযানে গোদাবাড়ি খাল থেকে মেলে এসব। খাল দখল, জলাবদ্ধতা শব্দগুলো রাজধানীবাসীর কাছে নতুন নয়। সম্প্রতি এই সমস্যা সমাধানে দায়িত্ব পালন নিয়েও ওঠে নানা প্রশ্ন। নানা আলোচনা সমালোচনার পরও আবারও 3 বছরের জন্য ঢাকা ওয়াসার দায়িত্বে তাকসিমে খান। শুক্রবার নিজের 10 বছরের সফলতা এবং সামনের লক্ষ্য সবাইকে জানাতে সংবাদ সম্মেলন করেন তিনি। ওয়াসার ম্যানেজমেন্টে জানি এমন হয় যেই ম্যানেজমেন্ট যাতে প্রফেশনালি ওয়াসাকে ম্যানেজ না করে। এটা তারাই করছে যারা আমাদের কর্মকাণ্ডের দ্বারা তাদের অনৈতিক কর্মকাণ্ড, তাদের অবৈধ কর্মকাণ্ড, তাদের দুর্নীতি বা স্বজনপ্রীতির কর্মকাণ্ড করতে পারছে না। এই পরিস্থিতিতে নগরবিদরা জোর দিচ্ছেন সেবা সংস্থাগুলোর সমন্বয়ে। বলছেন, কোনো একক সংগঠন রাজধানীর দীর্ঘদিনের এই সমস্যার সমাধান করতে পারবে না। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম আমাদের বর্জ্য ব্যবস্থাপনাতে যদি উন্নত হয় তাহলে কিন্তু অটোমেটিক্যালি এই জলাবদ্ধতাটা কমে আসে। যদি আমাদের মেয়ররা এবং অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানে যারা কর্মকর্তা বৃন্দ আছেন, যারা প্রধান আছেন, তারা যদি সত্যিকারে এই সমন্বয়ের একটা মনোভাব নিয়ে যদি এগিয়ে আসেন, যে কর্তব্য দায়িত্ব পালন করার কথা সেই সংস্থাগুলি সেটা সঠিকভাবে পালন না করার ফলে আজকে খালগুলি দখল এবং ভরাট হয়ে আছে। আমি মনে করি এখানে অত্যন্ত কঠোরভাবে যে বিদ্যমান আইনগুলি আছে সেগুলি বাস্তবায়ন করতে হবে। এছাড়া কাজের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের কথাও বলছেন বিশেষজ্ঞরা। সজল দাস, নিউজ 24, ঢাকা। এবারে মার্কিন নির্বাচন প্রসঙ্গ। কোভিড-19 মোকাবেলায় সারা বিশ্বের বিশেষজ্ঞরা যখন মাস্ক পরতে বলছেন, তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার সরাসরি মাস্ক ব্যবহার না করতে তার সমর্থকদের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ডেমোক্র্যাট নেতা জো বাইডেন এক টেলিভিশন সাক্ষাৎকারে ট্রাম্পকে আবারও করোনা ভাইরাস মোকাবেলায় ব্যর্থ বলে দাবি করেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর জানাতে এবার যুক্তরাষ্ট্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা রহমান। সুলতানা রহমান, আপনাকে স্বাগত। ট্রাম্পের এই যে আহ্বান, এটাকে মার্কিনিরা কিভাবে দেখছেন? তার সমর্থকরা এটিকে ভালোভাবেই দেখে, কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন এই সমস্ত নির্বাচনী প্রচারগুলোতে যান, তিনি নিজে মাস্ক ব্যবহার করেন না এবং তার সমর্থকরাও আসলে করে না। খুবই কম, 1-2জন খুবই বিচ্ছিন্ন ভাবে হয়তো দেখা যেতে পারে মাস্ক ব্যবহার করছে। ফলে তারা মনে করে যে আসলে মাস্ক ব্যবহার করে যে কেউ করোনা ভাইরাস থেকে রেহাই পেয়েছে, ব্যাপারটি এরকম নয়, বরং যারা আক্রান্ত হয়েছে তাদের অনেকেই মাস্ক আগে থেকে ব্যবহার করেছিলেন। এই বলে তিনি আসলে মানুষকে মাস্ক ব্যবহার না করতে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন। অন্যদিকে জো বাইডেন এবং তার রানিং মেট কমলা হ্যারিস, তাদের দুজনেরই প্রচার দলের বেশ কয়েকজন সদস্য আসলে করোনা
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, এরকম একটি অবস্থায় তারা তাদের নির্বাচনী ক্যাম্পেইন আপাতত স্থগিত রেখেছে। গতকাল বৃহস্পতিবার হওয়ার কথা ছিল দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্সিয়াল বিতর্ক, কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভার্চুয়ালি বিতর্ক করতে রাজি নন। পরে জো বাইডেনও সেটি বাতিল করে দেন। তারা দুজন দুটি ভিন্ন টেলিভিশন চ্যানেলে আসলে টাউন হল করেন। সেই টাউন হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছিলেন মিয়ামিতে এবং জো বাইডেন ছিলেন ফিলাডেলফিয়াতে। তারা দুজনকে আসলে তীব্র ভাষায় আক্রমণ করেছেন এবং জো বাইডেন শ্রমজীবী মানুষের সুবিধা আদায়ের কথা বলছেন, অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন নতুন করে তিনি শ্রমজীবী মানুষের দাবি দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন। সুলতানা রহমান, আপনাকে ধন্যবাদ। দর্শক, যুক্তরাষ্ট্র থেকে মার্কিন নির্বাচন সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী সুলতানা রহমান। থাইল্যান্ডে সরকার বিরোধী বিক্ষোভকারীদের বিক্ষোভের মুখেও পদত্যাগ করতে নারাজ প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা। এখন পর্যন্ত 3 নেতা সহ অন্তত 20 আন্দোলনকারীকে আটক করা হয়েছে, অব্যাহত রয়েছে ধরপাকড়। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আরও কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। নজিরবিহীন সরকার বিরোধী বিক্ষোভের মুখে পড়েছে থাই সরকার। দেশ জুড়ে জারি করা জরুরি অবস্থা ও বিধিনিষেধ উপেক্ষা করেই ব্যাংককের রাস্তায় অবস্থান নেন কয়েক লাখ মানুষ। 2014 সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা প্রধানমন্ত্রীর পদত্যাগ, সংবিধান সংশোধন, নতুন নির্বাচন এবং রাজতন্ত্র পুনর্গঠনের দাবিতে টানা 3 মাস ধরে আন্দোলন করে আসছেন সরকার বিরোধীরা। বিক্ষোভের মুখে বৃহস্পতিবার সরকার জরুরি অবস্থা জারি করলেও নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিক্ষোভকারীরা ব্যাংককে বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে। শুক্রবার মন্ত্রিসভায় এক জরুরি বৈঠকের পর পদত্যাগ করতে অস্বীকৃতি জানায় থাই প্রধানমন্ত্রী। আমরা জনগণকে এই জরুরি অবস্থার বিধিনিষেধ লঙ্ঘন না করার ব্যাপারে সতর্ক করে দিচ্ছি, আর আমি পদত্যাগ করছি না। এই জরুরি অবস্থা 30 দিনের জন্য বহাল রাখা হচ্ছে। জরুরি অবস্থা জারির পরপরই সরকার বিরোধী আন্দোলনের বেশ কয়েকজন নেতা, মানবাধিকার আইনজীবী, ছাত্রনেতাকে গ্রেপ্তার করে পুলিশ। এখন পর্যন্ত 3 নেতাসহ অন্তত 20 আন্দোলনকারীকে আটক করেছে স্থানীয় পুলিশ। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিক্ষোভকারীরা। মাসুদ রানা, নিউজ 24। সময় হলো আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন রাত 10টার সংবাদ। অর্ধেক আসনে দর্শক বসার শর্তে শুক্রবার থেকে খুলে দেওয়া হলো সিনেমা হল, কিন্তু দীর্ঘ 7 মাস পর সিনেমা হল খুললেও সেই অর্থে নেই মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। এমনকি খোলেনি ঢাকার বড় বড় সিনেমা হল। শ্যামলী, বলাকা, অভিসার, মধুমিতা সহ রাজধানীর প্রায় সবগুলো সিনেমা হলই বন্ধ। চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, উদ্যোগ না থাকায় নতুন সিনেমা মুক্তি পায়নি, আর আর্থিক ক্ষতির ঝুঁকি থাকায় হল মালিকেরা সিনেমা হল খুলতে চাইছে না। এবছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া কি হবে ভর্তি পরীক্ষার নেয়ার পদ্ধতি, গুচ্ছ, স্বতন্ত্র নাকি অন্য কিছু? বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে আগামী 17 অক্টোবর বিশ্ববিদ্যালয় পরিষদের বৈঠকে এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কোনোভাবেই শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় এমন সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ শিক্ষাবিদ ও গবেষকদের। সজল দাসের প্রতিবেদন। পরীক্ষা ছাড়াই এবার এইচএসসি পাশ করছে শিক্ষার্থীরা। উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীদের নতুন চিন্তা বিশ্ববিদ্যালয় ভর্তির। করোনা প্রেক্ষাপটে এইচএসসি পরীক্ষা না হওয়ায় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কিভাবে হবে, এমন প্রশ্ন সবার। শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকির বিষয় গুরুত্বের সাথে বিবেচনায় রেখেই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ শিক্ষাবিদ ও গবেষকের। এইচএসসি পরীক্ষা ছাত্ররা দিবে তার বাড়ির কাছে কোনো কলেজে, কিন্তু এডমিশন টেস্ট দিবে তাকে দূরে যেতে হবে। তাহলে আমরা এক জায়গায় পরীক্ষা নিলাম না করোনার জায়গায়, এখন তাকে বাংলাদেশ ঘুরিয়ে ঘুরিয়ে 5 জায়গায় পরীক্ষা নিব, তখন কি করোনা সেরে যাবে? তবে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার মত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের। বিশ্ববিদ্যালয় পরিষদের আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইউজিসি। আশা করি আগামী 17 তারিখ যে সিদ্ধান্ত নিবে আমরা সেই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবো, কারণ সেখানে অল ভাইসেস আর প্রেজেন্ট হিয়ার এন্ড দে টেক ডিসিশন অ্যাবাউট হাউ টু প্রসিড টু দ্য অনলাইন
দ্যাট ইজ কল অ্যাডমিশন ইন আপকামিং ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার। সেন্ট্রালি যে বাংলাদেশ থেকে যেখান থেকে কন্ট্রোল করা সাপ্লাই দেওয়ার একটা কমিটি আছে, ন্যাশনাল মনিটরিং কমিটি আছে না অ্যাবাউট দ্য কোভিড, সেখান থেকে সিগন্যাল না পাওয়া পর্যন্ত, বিশেষ করে প্রাইম মিনিস্টার সিগন্যাল না পর্যন্ত আমার কাছে মনে হয় কোনো বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত হয়নি। কেউ কেউ একটু করে বলতে চাইছিল, আমি বলছি এটা হলো যদি হঠাৎ করে কোনো একটা বিশ্ববিদ্যালয় খোলে এবং অন্য বিশ্ববিদ্যালয় না খোলে তাহলে এটা কন্ট্রাডিক্টরি হয়ে যাবে। ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে বিভিন্ন ফোরামে আলোচনা করছে বিশ্ববিদ্যালয়গুলো। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরুর সিদ্ধান্ত সরকারি সিদ্ধান্তের উপর নির্ভর করছে বলেও জানায় ইউজিসি। সজল দাস, নিউজ 24, ঢাকা। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। চুয়ান্ন জন রিটেইল ব্যবসায়ীকে পুরস্কার দিয়েছে বসুন্ধরা এলপি গ্যাস। এভাবে মোট 3টি ধাপে 150 জন রিটেইল ব্যবসায়ীকে পুরস্কার দেওয়া হবে। শুক্রবার রাজধানীর আইসিসিবি কনভেনশন সেন্টারে রিটেইলার্স মিট 2020 অনুষ্ঠানে এই পুরস্কার বিতরণ করা হয়। রিটেইলার ব্যবসায়ীদের পণ্য বিক্রয় আরও আগ্রহী করে তুলতে 2019 সালে এলপি গ্যাস লিমিটেডের রিটেইলার ক্লাব এই আয়োজন শুরু করে। 5 জন বসুন্ধরা অটো গ্যাস ফ্র্যাঞ্চাইজি ব্যবসায়ীকে সম্মাননা স্মারকও প্রদান করা হয়। এ পর্যন্ত 50 জন অটো গ্যাস স্টেশন মালিক বসুন্ধরা এলপি গ্যাসের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। অনুষ্ঠানে লেজার শো দেখানো হয়, সঙ্গীত শিল্পী পারভেজ ও তার দল সঙ্গীত পরিবেশন করেন। কিডনি রোগীদের সুবিধার্থে লাকসামে যমুনা ব্যাংক ফাউন্ডেশন ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন করেন যমুনা ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ, যমুনা ব্যাংকের এমডি মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ ও কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ আবুল ফজল মীর সহ যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। ইচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন রাতের সংবাদ। এবারে খেলার খবর। বিসিবি প্রেসিডেন্টস কাপের চতুর্থ ম্যাচে আগামীকাল মাহমুদুল্লাহ একাদশের মুখোমুখি হবে নাজমুল একাদশ। প্রথম দেখায় 4 উইকেটের জয় পাওয়ায় এই ম্যাচেও আত্মবিশ্বাসী নাজমুলরা। দলের উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান দলের পারফরম্যান্সকে বলেছেন ইতিবাচক। মিরপুরের শেরে বাংলায় ম্যাচ শুরু হবে দুপুর 1টায়। ফরাসি লিগ 1-এ রাতে মাঠে নামবে প্যারিস সেন্ট জার্মি, প্রতিপক্ষ নিম। ম্যাচটি শুরু হবে আজ রাত 1টায়। নিমের বিপক্ষে লিগ 1-এ মাঠে নামার আগে বেশ আত্মবিশ্বাসী প্যারিস সেন্ট জার্মি, কারণ আন্তর্জাতিক ম্যাচের বিরতিতে যাওয়ার আগে লিগ 1-এ অ্যাঙ্গারের বিপক্ষে 6-0 গোলের বড় জয় পেয়েছিল টাচেল শিষ্যরা। সেই ধারাবাহিকতা ধরে রেখে পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার লক্ষ্য পিএসজির। আর এই ছিল রাত 10টার সংবাদের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।